ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং ক্যাপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকে এর উপর প্র্যাকটিস সেট শুরু করেছি। এর আগে আমরা 24টি প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি। আজকে আমরা এখানে 25 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। আমরা এখানে 25টি প্রশ্ন নিয়ে থাকি। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, সিমলা বৈঠক কবে হয়েছিল? 1943 সালে, 1944 সালে, 1945 না 50 সালে? সিমলা বৈঠক বলতে 1945 সালে যে ওয়াভেল পরিকল্পনা হয়েছিল, সেই পরিকল্পনার সমাধানের জন্য ব্রিটিশ সরকারের ভাইসরয় লর্ড ওয়াভেল এবং ব্রিটিশ ভারতের যেসব রাজনীতি নেতারা ছিলেন তাদের মধ্যে সিমলায় বৈঠকটি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা ভারতকে আস্তে আস্তে স্বাধীনতা প্রদান করতে চেয়েছিল। এর ফলে পরবর্তীকালে ক্রিপস মিশন এসেছিল, যদিও সেটা ভেস্তে গিয়েছিল, এবং পরবর্তীকালে 1945 সালে এই ওয়াভেল পরিকল্পনা এসেছিল। এই পরিকল্পনায় যেসব বিষয়গুলি আলোচনা করা ছিল সেগুলো হচ্ছে ভারতকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ভারতে, এবং একটা নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত সেখানে হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে হবে। সেই জন্য এখানে আলোচনা করার জন্য ভারতের যেসব নেতারা ছিলেন তাদের মধ্যে সিমলাতে একটা বৈঠক হয়েছিল। যদিও এই বৈঠক মুসলিম লীগের বিরোধিতার কারণে ভেস্তে যায়। মুসলিম লীগ 1940 সালে লাহোরে যে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল সেই দাবিতে তারা অনড় থাকে এবং এই বৈঠক ভেস্তে যায়। ঠিক আছে। 2 নম্বর, ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? ইন্ডিয়া ডিভাইডেড বইটি, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা। 3 নম্বর, রবীন্দ্রনাথ কাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ, এখানে অপশনগুলোর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। 4 নম্বর, পল্লবরা কোথায় রাজত্ব করতেন? পল্লবরা মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে বসবাস করত এবং তাদের রাজধানী ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি। পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহবিষ্ণু। শ্রেষ্ঠ সম্রাট যদি বলা হয় তাহলে প্রথম নরসিংহ বর্মন হবে শ্রেষ্ঠ সম্রাট, এবং শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। এই পল্লব বংশের পতন ঘটে চোলদের হাতে পরাজিত হওয়ার পর নবম শতাব্দীর শেষের দিকে। ঠিক আছে। 5 নম্বর, মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয়? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয় 1 জানুয়ারি 2002 সালে। পরবর্তীকালে 2017 সালে 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলাকে পুনরায় বিভক্ত করা হয় এবং ঝাড়গ্রাম জেলা গঠন করা হয় 2017 সালের 4 এপ্রিল। আর যদি পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বলা হয় তাহলে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। 6 নম্বর, জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? জজিলা গিরিপথ, এখানে অপশনগুলোর মধ্যে শ্রীনগর ও লেহের মধ্যে সংযোগ রক্ষা করেছে। তোমাদের যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো এখানে আমি দেখো তোমাদের দিয়ে দিয়েছি মোটামুটি। জজিলা গিরিপথ বললাম তোমাদের। বানিয়াল পাস, এটা জম্মু কাশ্মীরে আছে। এটি ভারতের বৃহত্তম সড়ক টানেল, যেটা জহর টানেল নামে পরিচিত। বড়লাচা গিরিপথ, রোটাং পাস, এগুলো আছে হিমাচল প্রদেশে। নাথুলা পাস সেটা সিকিমে আছে। ভারত এবং তিব্বতের সংযোগকারী নাথুলা পাস। মানা পাস উত্তরাখণ্ডে আছে। ভারত ও তিব্বত সংযোগকারী পৃথিবীর সর্বোচ্চ সড়ক পরিবহনে যুক্ত পাস হচ্ছে মানা পাস। এছাড়া পালঘাট, থলঘাট, ভোরঘাট এগুলো পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থান করছে। 7 নম্বর, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম যদি জাতীয় উদ্যান বলা হয় তাহলে সেটা হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান, এটা লাদাখে অবস্থিত। ভারতে মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে এবং পশ্চিমবঙ্গে রয়েছে 6টি। পশ্চিমবঙ্গের 6টি জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন, বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালিলা। 8 নম্বর, রেশম উৎপাদনের সাথে জড়িত নিচের কোনটি? রেশম উৎপাদনের সাথে জড়িত প্রক্রিয়াকে বলা হয় সেরিকালচার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রেশম উৎপাদনের জন্য প্রধানত তুঁত গাছ ব্যবহার করা হয়। এছাড়া যেটা তসর রেশম সেটার জন্য শাল, অর্জুন গাছের পাতা এগুলোর থেকেও রেশম মতটা পাওয়া যায়। 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। যদি ইউএনও সদর দপ্তর বলা হতো তাহলে সেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, শিক্ষার দিক থেকে, সায়েন্টিফিক, বিজ্ঞানের দিক থেকে এবং কালচার অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে একটা সংস্থা এটা ইউনেস্কো। 10 নম্বর, গোল বিপ্লব কোন দ্রব্যের সাথে যুক্ত? গোল বিপ্লব সম্পর্কিত হচ্ছে আলুর সাথে। এছাড়াও যেসব বিপ্লবগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো আমি এগুলো আলোচনা করবো না। তোমরা এখানে স্ক্রিনশট করে রেখে নিতে পারো বা তোমরা খাতাতে লিখে নিতে পারো। ঠিক আছে। সবগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবগুলোই আসে। ঠিক আছে। তার মধ্যে শ্বেত বিপ্লব এবং সবুজ বিপ্লব এগুলো বেশি আসে। 11 নম্বর, সংবিধানে কত নম্বর ধারা অনুসারে অর্থ কমিশনের নিয়োগ রাষ্ট্রপতি করেন? সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশনের নিয়োগ রাষ্ট্রপতি করে থাকেন। অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের প্রধান কাজ হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে করের যে রাজস্বের বন্টন এবং করের ভাগ নির্ধারণ, এগুলো হচ্ছে অর্থ কমিশনের কাজ। অর্থ কমিশন নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা, অর্থাৎ ভারতের সংবিধান দ্বারা গঠিত একটা সংস্থা হচ্ছে
অর্থ কমিশন। প্রতি 5 বছর অন্তর বা তার আগেও ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করতে পারেন। ঠিক আছে। 12 নম্বর, কোন পরিকল্পনাটিকে গাডগিল যোজনা বলা হয়? গাডগিল যোজনা বলা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। এই পরিকল্পনায় ভারতের জাতীয় আয় বৃদ্ধি, খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও মৌলিক শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছিল। ধনঞ্জয় রামচন্দ্র গাডগিলের নাম অনুসারে এই পরিকল্পনাটির নাম গাডগিল যোজনা হয়েছে। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা সবুজ বিপ্লবের ধারণা প্রণয়ন করা হয় এখানে। এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে পরপর দুটি যুদ্ধ লিপ্ত হয়েছিল, যেটা পাকিস্তান এবং চীন যুদ্ধ ছিল 62 এবং 65। গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত ছিল। ভারতে মিশ্র অর্থনীতির ধারণা 1956 থেকে 1961, যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে নেওয়া হয়েছিল। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে বলে এগুলো তো দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। 13 নম্বর, ভারতীয় সংবিধানে কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে? ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারায় প্রশাসনিক সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে, রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। আর যদি দেশের বলা হয় তাহলে সেটা রাষ্ট্রপতির হাতে থাকে। যদিও রাজ্যপাল কিন্তু নামমাত্র শাসক এবং রাষ্ট্রপতিও নামমাত্র শাসক। সমস্ত ক্ষমতা দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাতেই থাকে। কিন্তু রাজ্যপাল যদি মনে করেন তাহলে প্রশাসনিক যে কোনো ব্যক্তিকে তিনি ডেকে পাঠাতে পারেন। 14 নম্বর, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক, পিএসসি এর মোট সদস্য সংখ্যা হচ্ছে 22 জন। এর মধ্যে 15 জন হচ্ছে লোকসভা থেকে এবং 7 জন হচ্ছে রাজ্যসভা থেকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ভারতের সংসদের স্পিকার দ্বারা নিয়োগ করা হয়। ঠিক আছে। এবারে প্যাকের কাজ সম্পর্কে জানার আগে আমরা ক্যাগের কাজ একটু জানি। ক্যাগ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এর কাজ হচ্ছে ভারতের যেসব রাজ্যগুলো রয়েছে এবং কেন্দ্র সরকারের দুটোরই আয় এবং ব্যয়ের হিসাব রাখা। ঠিক আছে। ক্যাগ একটা সাংবিধানিক সংস্থা, অর্থাৎ সংবিধান দ্বারা তৈরি হয়। কিন্তু প্যাক কি? প্যাক হচ্ছে একটা সংসদ দ্বারা গঠিত একটা কমিটি। ভারতের সংসদের স্পিকার একমাত্র কমিটি গঠন করেন, কোনো ভোটদানও হয় না, কোনো স্ট্যাচুটরি বডিও নয় যে ভারতের সংসদের সবাই মিলে তৈরি করলো, এরকম স্ট্যাচুটরি বডিও নয়। এটা ভারতের স্পিকার নিয়োগ করে থাকে প্যাকটা। আর ক্যাগ হচ্ছে সাংবিধানিক সংস্থা। ক্যাগের কার্যাবলী আছে 148 থেকে 151 অনুচ্ছেদে। ক্যাগ ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্যাকের চেয়ারম্যান সাধারণত শাসক দলের সদস্য হন না। এখন বর্তমানে কেসি বেণুগোপাল প্যাকের চেয়ারম্যান রয়েছেন। ঠিক আছে। তাহলে প্যাকের কাজটা কি? প্যাকের কাজ হচ্ছে ক্যাগ যে আয় ব্যয়ের হিসাবটা করে, সেই আয় ব্যয়ের হিসাবটা প্যাক আবার পুনরায় নিরীক্ষণ করে। এটা হচ্ছে প্যাকের কাজ। ঠিক আছে। 15 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ভূমিকা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ইনি ছিলেন একজন আইরিশ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। এবং ইয়েটসের ভূমিকা এই নোবেল পুরস্কারের ক্ষেত্রে এবং তার পরিচিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 16 নম্বর, প্লাস্টিক মানি কি? প্লাস্টিক মানি হচ্ছে একটি, এখানে অপশনের মধ্যে ক্রেডিট কার্ড হয়ে যাবে প্লাস্টিক মানি। এছাড়াও ডেবিট কার্ড বা যেসব কার্ডগুলো রয়েছে, প্রিপেড কার্ড বা অন্য ধরনের কার্ড, এগুলো সবই প্লাস্টিক মানির রূপে ব্যবহৃত হয়। 17 নম্বর, পুটিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পুটিং শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খেলাতে যে যে মারা হয় এবং হোলটাতে ঢোকানো হয়, এই মারাটাকে বলা হচ্ছে পুটিং। 18 নম্বর, নিম্নলিখিত কাকে ভারতীয় অর্থনীতির উদারনীতির জনক বা প্রবর্তক বলা হয়? ভারতের অর্থনীতির উদারনীতির জনক বা প্রবর্তক বলা হয় অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাকে বলা হয়। তার জন্য 1991 সালে এলপিজি রিফর্মস হয়েছিল, যেটা লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন বলা হয়। তিনি না থাকলে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল হয়ে যেত, ভারত হয়তো সেই সময় দেউলিয়া হয়ে যেত। তো এলপিজি রিফর্মসের সংস্কারের উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে মুক্ত করা, বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এটা হচ্ছে এলপিজি রিফর্মসের কাজ। সেই সময় একটা লাইসেন্স রাজ প্রক্রিয়া ছিল, কোম্পানিগুলোর প্রতি প্রচুর বাধা নিষেধ ছিল। ভারতে আসার ক্ষেত্রে সমস্ত কিছু মুক্ত করে দেওয়া হয়। বৈদেশিক কোম্পানিগুলোর জন্য ভারতের দ্বার সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হয় উদারনীতি প্রবর্তক বলা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে। 19 নম্বর, মেঘাচ্ছন্ন রাত্রিতে গরম অনুভূত হয় কারণ কি? মেঘাচ্ছন্ন রাত্রিতে গরম অনুভূত হওয়ার প্রধান কারণ হচ্ছে মেঘ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে তাপ বিতরণে বাধা দেয়। মেঘ যদি থাকে তাহলে ভূপৃষ্ঠের যে তাপ সেটা বায়ুমণ্ডলের বাইরে যেতে পারে না, এর ফলে প্রচুর গরম লাগে। মেঘের উপস্থিতির কারণে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায় এবং জলীয় বাষ্প তাপের উপরিবাহী হওয়ার জন্য তাপটা ধরে রাখে, ফলে একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে।
এবং আমাদের শরীর থেকে যে ঘাম হয় সেই ঘামটা বার হওয়ার পরেও আমাদের ঠান্ডা অনুভূত হয় না, এই জন্য প্রচুর গরম লাগে। 20 নম্বর, সেন্ট্রোজোম থাকে কোথায়? সেন্ট্রোজোম থাকে প্রাণীকোষে। প্রাণীকোষে সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় খুবই উপকারে লাগে। এই যে নীল রঙের অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার গঠন করে। ছত্রাক এবং উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম কিন্তু থাকে না। 21 নম্বর, ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল? ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী, এখানে অপশনগুলোর মধ্যে অপশন ডি সেন্ট্রিফিউগেশন বা কেন্দ্রাতিক বলের উপর নির্ভরশীল। আমরা যদি হাতে একটা পাথর নিই, সুতোতে করে একটা পাথর মাধ্যমে হাতটা আঙুলটা ঘোরাতে থাকি, তাহলে যে বলটা তৈরি হয় কেন্দ্র থেকে বলটা চারধারে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দেখতে পাচ্ছ একজন বাচ্চাকে পাটা ধরে যদি চারধারে ঘোরানো হয়, তাহলে যে ফোর্সটা দেওয়া আছে কেন্দ্রের থেকে ফোর্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্রাতিক ফোর্স। একই রকম এখানে রোটারের মাধ্যমে ফোর্সটা ইউজ করা হয় এবং এখানে ওয়াশিং মেশিন কাজ করে। ঠিক আছে। 22 নম্বর, লেপিস লাজুলি কি? লেপিস লাজুলি হচ্ছে অপশন সি সোডিয়াম অ্যালুমিনাম সিলিকেট। এটা একটা রূপান্তরিত শিলা, এর নীল রঙের জন্য পরিচিত, একটা মূল্যবান পাথর। এটি লেজুরাইট, ক্যালসাইট, পাইরাইট এইসব খনিজ পদার্থ দ্বারা এগুলো এই লেপিস লাজুলিটা গঠিত। এর মধ্যে লেজুরাইট যেটা যেটা 25 থেকে 40% থাকে, এটাকে বলা হয় সোডিয়াম অ্যালুমিনাম সিলিকেট। তাহলে সোডিয়াম অ্যালুমিনাম সিলিকেট এটা হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর, কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন? কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হওয়ার প্রধান কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ বা স্ক্যাটারিং অফ লাইট। আলো যখন ওই বাতাসের মধ্যে কুয়াশার মধ্যে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা ধুলো, ধোঁয়া ইত্যাদি থাকে তার উপর পড়ে, তখন আলো চারধারে বিক্ষিপ্ত হয়ে যায়। তার ফলে ওই জায়গাটা না দেখতে পাই, আলো কোনো জায়গায় পড়লে তবেই তো আমরা সেই জিনিসটা দেখতে পাই। কিন্তু সেই জায়গায় পড়ার পর সেটা যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে সেই জিনিসটা দেখা যায় না। এর ফলে আমরা ঝাপসা দেখতে পাই। ঠিক আছে। 24 নম্বর, সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য যে সালে? প্রথমবারের জন্য সভাপতি হয়েছিলেন 1938 সালে এবং পরবর্তীকালে 1939 সালেও তিনি একবার সভাপতি হন ত্রিপুরী কংগ্রেসে, যেখানে তিনি মহাত্মা গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে মহাত্মা গান্ধী, আমি বারবার তোমাদের এটা নিয়ে বলেছি আর এখানে বিস্তারিত আলোচনা করবো না, মহাত্মা গান্ধী খুবই দুঃখ পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই হার আমার হার। পরবর্তীকালে নেতাজি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ঠিক আছে। 25 নম্বর, 5 জুন সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া বিশ্ব পরিবেশ দিবসের এবছরের থিম কি? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালন করা হয়। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন সম্পর্কে এবছর বারণ করা হয়েছে, সে নো টু প্লাস্টিক, এন্ডিং প্লাস্টিক পলিউশন। যদি এরকম থাকে এটাও সঠিক উত্তর হবে। ঠিক আছে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল, তোমরা 25টি প্রশ্নের মধ্যে কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।